বিশ্বাস। আমাদের সমাজের ভিত্তি হল এই একটি শব্দ। আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা স্কুলে নিরাপদ। আমরা বিশ্বাস করি শিক্ষকরা হলেন জ্ঞান এবং সুরক্ষার অভিভাবক। কিন্তু কি হয় যখন সেই বিশ্বাসের রক্ষকই ভক্ষক হয়ে ওঠে? কি হয় যখন জ্ঞানের মন্দির এক পাশবিক অপরাধের সাক্ষী থাকে? আজ আমরা ফিরে দেখব পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসের সেই কালো অধ্যায়, যা কেবল রামপুরহাটকেই নয়, গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। এটি এক সপ্তম শ্রেণীর ছাত্রীর গল্প, যার স্বপ্নগুলো অঙ্কুরেই শেষ করে দিয়েছিল তারই শিক্ষক। এটি শুধু একটি ধর্ষণ বা খুনের ঘটনা নয়, এটি আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের অদম্য প্রতিবাদের এক জ্বলন্ত আখ্যান। হোয়াটসঅ্যাপে আপনাকে স্বাগত। চলুন উন্মোচন করা যাক সেই নৃশংস সত্যকে। 28শে আগস্ট। আর 5টা দিনের মতোই একটি সাধারণ দিন ছিল রামপুরহাটের ওই পরিবারটির জন্য। তাদের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি টিউশন ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তারা জানত না এই যাওয়াই তার শেষ যাওয়া। সন্ধে গড়িয়ে রাত নামল, কিন্তু মেয়ে বাড়ি ফিরল না। পরিবারের উদ্বেগ ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক ভয়াবহ আশঙ্কায়। পরিবারের সন্দেহের তীর ছিল প্রথম থেকেই একজনের দিকে, ছাত্রীটির নিজের স্কুলের শিক্ষক মনোজ পাল। কারণ এর আগেও ওই শিক্ষক মেয়েটির সাথে একাধিকবার অশালীন আচরণ করেছিল বলে অভিযোগ। মেয়েটি তার মাকে সে কথা জানিয়েও ছিল। তাই নিখোঁজ হওয়ার পর পরিবার এক মুহূর্ত দেরি না করে পুলিশের কাছে ছুটে যায়, সরাসরি মনোজ পালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ 1 সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অসহায় পরিবারটি হয়তো ভেবেছিল এবার তারা বিচার পাবে, কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিয়ে জিজ্ঞাসাবাদের পরই মনোজ পালকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠনের এক স্থানীয় নেতার হস্তক্ষেপে পুলিশ অভিযুক্তকে ছাড়তে বাধ্য হয়েছিল। পুলিশ বলেছিল প্রমাণের অভাব, কিন্তু ততদিনে মনোজ পাল সেই ছাত্রীকে হত্যা করে তার দেহ লোপাট করে ফেলেছিল। এটি ছিল একটি অসহায় পরিবারের প্রতি সমগ্র ব্যবস্থার চরম বিশ্বাসঘাতকতা। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা, আর অন্যদিকে যে ব্যবস্থার ওপর তারা ভরসা করেছিল তার দ্বারাই পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা। বিচার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যখন আইন মুখ ফিরিয়ে নিল, তখন রামপুরহাটের সাধারণ মানুষ বিচারের ভার নিজেদের কাঁধে তুলে নেয়। অভিযুক্ত শিক্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তারা মেনে নিতে পারেনি। ক্ষুব্ধ গ্রামবাসীরা রামপুরহাট দুমকা রাজ্য সড়ক অবরোধ করে দিনের পর দিন বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের একটাই দাবি ছিল নিখোঁজ ছাত্রীকে ফেরাতে হবে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। জনতার রোষ আছড়ে পড়েছিল সেই স্কুলেও, যেখানে মনোজ পাল পড়াত। উত্তেজিত জনতা স্কুলের প্রধান শিক্ষককে পুলিশের সামনেই মারধর করে বলে অভিযোগ। এই স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ এবং মিডিয়ার লাগাতার চাপে অবশেষে প্রশাসনের টনক নড়ে। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হয় এবং তদন্তের ভার দেওয়া হয় একজন উচ্চপদস্থ অফিসারের হাতে। এটি ছিল জনরোষের কাছে প্রশাসনের নতি স্বীকার। নিখোঁজ হওয়ার প্রায় 20 দিন পর সেই ভয়াবহ সত্যিটা সামনে আসে। একটি সেচখাল থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ছাত্রীর পচা গলা খণ্ডবিখণ্ড দেহ। যে শিশুটিকে তার পরিবার শেষবার জীবন্ত দেখেছিল, তার এমন পরিণতি গোটা এলাকাকে স্তব্ধ করে দেয়। খুনি কেবল তাকে হত্যা করেই থামেনি, প্রমাণ লোপাটের জন্য তার দেহকে টুকরো টুকরো করে ফেলেছিল। এই পাশবিকতা প্রমাণ করে অপরাধী ছিল ঠান্ডা মাথার এবং হিসেবি। দেহকে খণ্ডবিখণ্ড করার এই প্রক্রিয়াটি ছিল শিকারের প্রতি চরম ঘৃণা এবং তার অস্তিত্বকে সম্পূর্ণভাবে মুছে ফেলার এক পাশবিক প্রচেষ্টা। এই ঘটনাটি রামপুরহাটের সামাজিক মনস্তত্ত্বকে এক গভীর ক্ষত তৈরি করে, যা এক লহমে একটি গোটা জনপদের বিশ্বাস এবং নিরাপত্তাবোধকে চুরমার করে দিয়েছিল। দেহ উদ্ধারের পর পুলিশ পুনরায় মনোজ পালকে গ্রেফতার করে। এবার জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করে। তার স্বীকারোক্তি ছিল নারকীয়। সে জানায় ছাত্রীটিকে অপহরণ করে তার ভাড়া বাড়িতে আটকে রেখেছিল, সেখানে তাকে মাদক বা ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়। অবশেষে পালানোর চেষ্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ফরেন্সিক দল মনোজ পালের বাড়ি থেকে একাধিক অ্যাডাল্ট টয়েজ, সার্জিক্যাল ছুরি এবং গ্লাভস উদ্ধার করে। তদন্তে জানা যায় সে নাকি থ্রিলার সিনেমা দেখে খুন ও প্রমাণ লোপাটের ছক কষে। তার বিকৃত মানসিকতার কারণে 6 বছর আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিল। পরিচারিকার গোপন জবানবন্দি থেকে জানা যায় ধর্ষণের প্রমাণ লোপাট করতে খুনের পর সে ছাত্রীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করেছিল। জনরোষের চাপে তদন্ত অভাবনীয় গতি পায়। গ্রেফতারের মাত্র 9 দিন মাথায় পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। মামলায় যুক্ত করা হয় পক্সো আইন এবং মামলাকে একটি বিশেষ পক্সো আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু এই মামলার সবচেয়ে বড় বিচারটি হয় আদালতের বাইরে। রামপুরহাটের আইনজীবী মহল এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়।
তারা সম্মিলিতভাবে ঘোষণা করেন যে কোনো আইনজীবী অভিযুক্ত শিক্ষক মনোজ পালের হয়ে মামলা লড়বেন না। এই নৈতিক বর্জন ছিল সমাজের সম্মিলিত বিবেকের এক শক্তিশালী প্রতিবাদ। এই বার্তা ছিল স্পষ্ট যে এই ধরনের অপরাধীর স্থান সভ্য সমাজে নেই। রামপুরহাটের এই ঘটনাটি আমাদের সমাজের গভীরে থাকা অনেক ক্ষতকে উন্মোচন করেছে। এটি দেখিয়েছে বিচার অনেক সময় আপনা আপনি মেলে না, রাস্তায় নেমে আদায় করে নিতে হয়। কিন্তু প্রশ্নটা রয়েই যায়, কেন বিচারের জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে? কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষার এমন করুণ অবস্থা? মনোজ পালের মতো একজন বিকৃত মানসিকতার ব্যক্তি কি করে দিনের পর দিন শিক্ষকের মুখোশ পরে থাকতে পারল? সেই প্রশ্ন আমাদের বিবেককে চিরকাল তাড়া করে বেড়াবে। এই ক্ষত হয়তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু এর থেকে পাওয়া শিক্ষা যদি আমরা ভুলে যাই, তাহলে সেই শিশুটির আত্মত্যাগ বৃথা যাবে। এই ঘটনাটি এক নির্মম সতর্কবার্তা। আমাদের সমাজকে, আমাদের প্রতিষ্ঠানকে এবং আমাদের বিবেককে সর্বদা জাগ্রত থাকতে হবে, যাতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি আর না হয়। আপনার মতামত কি? কমেন্ট সেকশনে আমাদের জানান। এই ধরনের আরও ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি দেখতে শর্টসাপকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।